অন্ধকারে রান্নাঘরের দরজাটা ঠেলতেই খুলে গেল। দিয়া ভেতরে রয়েছে। অভ্র খুব অবাক হল, আবার আশ্চর্য। সারা বাংলোতে সে কতক্ষণ ধরে খুঁজছে দিয়াকে। খুঁজে খুঁজে এখানেই দিয়াকে পাওয়া গেল। এত রাতে কি করছে দিয়া রান্নাঘরে? অভ্র ডাকল, দিয়া, এই দিয়া, তুই কি করছিস এখানে? তুই জানিস আমি কত খুঁজেছি তোকে। দিয়া পিছন ফিরে কিছু একটা করছে। অভ্রর ডাকে সে কোনো রকম উত্তর দিল না। কিন্তু এত রাতে রান্নাঘরে সে কি করছে? কিছু একটা আওয়াজ হচ্ছে, কচমচ করে চিবানোর। দিয়া কি কিছু খাচ্ছে? এত রাতে কি খাচ্ছে? এই তো কিছুক্ষণ আগেই দিয়া গোগ্রাসে খেল। তাহলে তাহলে এখন আবার কি খাচ্ছে? অভ্র আস্তে আস্তে দিয়ার পিছনে এসে দাঁড়ালো। খানিক শব্দ পেয়েই যেন এইবার দিয়া ঘুরে দাঁড়ালো অভ্রর দিকে। দিয়ার মুখে রক্ত মাখামাখি। মুরগির কাঁচা মাংসটা পরম সন্তুষ্টিতে এক মনে দিয়া চিবিয়ে যাচ্ছে। হঠাৎ অভ্র এই দৃশ্য দেখে কি করবে ভেবে পেল না। সে সিংকে গিয়ে বমি করে ফেলল। দিয়া হঠাৎই অভ্রর এই অবস্থা দেখে বিকট হাহা শব্দে হেসে বাকি মাংসটা টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে কিচেন থেকে পালিয়ে গেল। অভ্র এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। এই সেই দিয়া যাকে সে এত ভালোবাসে, আর আজকে তার এই রকম অবস্থা হয়ে গেল। সে নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারল না। তার বুঝতে বাকি রইল না, শি ইজ পজেসড বাই অ্যান ইভিল স্পিরিট। তার চোখ জলে ঝাপসা হয়ে গেল। অভ্র ভাবল, কেন তারা এই ট্রিপ প্ল্যান করেছিল? শেষ হতে তো কিছুই বাকি থাকল না। তার মনে পড়ল কলেজের কথা। সেই তো এখানে আসতে বেশি আগ্রহী ছিল, কারণ এটা ছিল হিল স্টেশন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৌরভ এবং আপনারা শুনছেন প্রেত চরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়। প্রথমেই জানাই সকল শ্রোতা বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সকলের। আর এই নতুন বছরের শুরুতেই আমরা আরও একবার নিয়ে এসেছি আপনাদের পছন্দের গ্রাম বাংলার হাড় হিম করা ভৌতিক গল্প। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের গল্প প্রথমবার শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে অন্যান্য গল্পগুলি একবার শুনে নিন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আদিম ভয় পেতে আপনি তৈরি তো? তবে চলুন শুরু করা যাক আজকের গল্প, লেখিকা প্রীতা সাহার কলমে গেস্ট হাউস। মানুষ ভাবে ভয় মানি অন্ধকারে লুকিয়ে থাকা একটা ছায়া, কিন্তু সত্যি কথা হলো ভয় লুকিয়ে থাকে আমাদের ভেতরে, মনের এক কোণে। কিন্তু সেটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। যখন ভয় আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমরা বুঝতে পারি যে কোন বিষয়ে আমরা ভীতু। সবসময় কিন্তু ডরকে আগে জিত হয় না, বিশেষত যখন আমরা তেমন কোনো জায়গায় যাই যেখানে যাওয়ার কথা ছিল না। খুব অদ্ভুতভাবেই সেখানে যাওয়ার প্ল্যান হয়, আর সেখানে গিয়ে ভয় যখন চেপে ধরে তখন বুঝতে পারি যে সত্যি আমরা কতটা অসহায়। অভ্র আর দিয়ার গল্পটাও খুব সাদামাটাভাবেই শুরু হয়েছিল কলেজ লাইফ থেকে। এক সপ্তাহ আগেও দিয়া আর অভ্রর জীবন অন্য খাতে বইছিল। দিয়া আর অভ্রর সাথে ছিল আরও 4 জন, তাদের কলেজের ডিয়ারেস্ট ফ্রেন্ড রণ, তুহিন, বিক্রম আর মীরা।
এই গল্প 6 বন্ধু বান্ধবীকে নিয়ে। অভ্র, রণ, তুহিন, বিক্রম, দিয়া আর মীরা। সকলের ভিন্ন স্বভাব, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল এক সূত্রে বাঁধা। ঠিক 1 সপ্তাহ আগে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি, ফিজিক্স ডিপার্টমেন্ট, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার। 4 বছর একসাথে হাসি ঠাট্টা, ক্লাস বাঙ্ক, ক্যান্টিনের আড্ডা আর রাত জেগে প্রজেক্ট। সবাই এখন ক্লান্ত, সবকিছুই শেষের পথে। 6 বন্ধু মিলে তাই প্ল্যান করছে কলেজ লাইফের একটা লাস্ট আউটডোর ট্রিপ। শেষবারের মতো সবাই একসাথে, কিন্তু সেটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হতে হবে। তাই 6 জন মিলে জড়ো হয়েছে কলেজ ক্যান্টিনে। সবাই যে যার মতো খাবার অর্ডার দিয়ে গুছিয়ে বসলো টেবিলে। টেবিলের উপর ছড়ানো মোবাইল, কফির কাপ আর বিক্রমের ল্যাপটপ খোলা। সবাই মিলে খুঁজতে ব্যস্ত একটা অ্যাডভেঞ্চারাস অফবিট রুট। এর মধ্যে অভ্র বলল, তোরা সবাই শুনে রাখ, আমি কিন্তু এবার কোনো হিল স্টেশনেই যেতে চাই। সিসাইড, ফরেস্ট এসব অনেক হয়েছে, আর না। নাও, ওনার চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা হয়েছে। এক কাজ কর তাহলে, সবাই মিলে দার্জিলিং যাই না? কফি, ঠান্ডা ভিউ সব আছে। না, একঘেয়ে দার্জিলিং যাব না, একটু অন্যরকম হতে হবে জায়গাটা। জায়গা চুজ করার ব্যাপারে কেউ একদম একমত হতে পারল না। শেষে অনেকক্ষণ ধরে গুগল ইমেজে খোঁজার পর একটা অদ্ভুত গ্রামের নাম আর তার ন্যাচারাল সিনারিও তাদের মন ছুঁয়ে গেল। দার্জিলিংয়ের অনেকটা উপরে একটা অজানা পাহাড়ি গ্রাম, রাঙ্গারুন। মানচিত্রে খুব একটা চেনা নাম নয়, টুরিস্ট স্পট হিসেবেও টোটালি অফবিট। আরে দার্জিলিং নয়, একটু ওপরে একটা জায়গা আছে, রাঙ্গারুন। রাঙ্গারুন? এই নাম কখনো শুনিনি ভাই। ম্যাপে আদেও আছে তো? গ্রামের নামটা এক বাক্যে সবাইকার পছন্দ হতেই এবার শুরু হলো সেই সম্পর্কে তথ্য সংগ্রহ। বিক্রমই সবার মধ্যে সব থেকে এক্সাইটেড এ ব্যাপারে। সব সময় তার অফবিট জিনিস আর অফবিট রুট ভারী পছন্দ। তাই দেখা মাত্রই বিক্রমই বলল, আরে দেখ সবাই, এটা দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আর গুগল বলছে এখানে টি গার্ডেন, ওয়াইল্ড ফরেস্ট সবই রয়েছে। আর ওখানে নাকি একটা পুরনো ব্রিটিশ গেস্ট হাউসও আছে। 1910 সালে তৈরি করেছিল একজন ব্রিটিশ সাহেব, মানে 100 বছরেরও বেশি পুরনো। দেখতে নাকি রাজপ্রাসাদের মতো। কিরে, ব্যাপারটা বেশ থ্রিলিং না? দিয়া হাসল। এটা তো সবাই জানে, তোর টেস্ট সবসময় একটু ক্রিপি হয়। বনে, পাহাড়ে, নির্জন ভুতুড়ে বাড়িতে তোর আত্মা তো খুশিই হয়। রণ ঠাট্টা করল, হ্যাঁ, তোর গত জন্মের প্রেমিকাও হয়তো ওইখানেই ভূত হয়ে তোর জন্য অপেক্ষা করছে, ওই জন্য ওইখানে যাওয়ার এত তাড়া। সবাই হেসে উঠল। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। রাঙ্গারুনি হবে আমাদের লাস্ট ট্রিপ, শেষবারের মতো সবাই একসাথে। কোনো চিন্তা নেই, কোনো পড়াশোনা নেই। ভাই, গাড়িটা কিন্তু আমি চালাবো। না রে ভাই, গতবার তুই ড্রাইভারের সিটে বসেছিলি বলে আমি প্রায় মরতে মরতে বেঁচে ফিরেছিলাম। ঠিক আছে, কুছ পরোয়া নেই, আমি চালাবো। কিন্তু একটা কথা, ওই বাংলোটা বুক করতে গেলে আজকের মধ্যেই করতে হবে। লোকেরা বলে রাতে সেখানে থাকলে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। ওহ, শুরু হয়ে গেল আবার ভূতের গল্প। আমরা পিকনিক করতে যাচ্ছি, তদন্ত করতে নয়, মিস্টার ক্রিপি বিক্রম। ঠিক আছে, তুই ভূত ধরে আনবি, আমরা বারবিকিউ করব। আরে আমি আমার ক্যামেরাতে পেতনির ছবি তুলে তোদের দেখাবো, দেখবি পছন্দ হয় যদি গার্লফ্রেন্ড হিসাবে। সবাই আবার হেসে ওঠে। এবার সবাই একমত হয়ে দিন ঠিক করে ফেলল। পরের দিনই তারা সদল বলে বিক্রমের বাবার মারুতি সুজুকি XL6 গাড়িতে করে রওনা হবে। সকালবেলা সবাই এসে হাজির বিক্রমের বাড়িতে। বিক্রমের বাড়ি থেকেই জার্নি শুরু হবে, তাদের মোস্ট মেমোরেবল জার্নি, কলেজের শেষের লাস্ট জার্নি। সবাই যে যার ব্যাকপ্যাক করে গাড়িতে রাখছে। বিক্রম গাড়ির ইঞ্জিন চালু করল। ব্যাকগ্রাউন্ডে গান শুরু।
প্রায় 600 কিলোমিটার উপরে রাস্তা জার্নি করতে হবে। কলকাতা শহর থেকে বেরিয়ে গাড়ি সোজা NH-19 ধরল। আকাশে হালকা মেঘ, রাস্তা ভেজা, হাওয়ায় অদ্ভুত ঠান্ডা গন্ধ। তাদের হাসির শব্দ গাড়ির জানলা পেরিয়ে হারিয়ে যাচ্ছে হাইওয়ের দিকে। গাড়িতে বারবার বাজছে সেই একই পুরনো গান। লা 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 লা। এই গানটা বন্ধ কর না রে, একদম বুড়োদের মতো লাগছে। এই গানই কিন্তু ভ্রমণের আদর্শ সঙ্গী, বুঝলি কুমারী দিয়া। তোরা রিল্যাক্স কর, আমি সামনে দেখছি। রাঙারুন এখনো অনেক দূর। আর হ্যাঁ, শুনেছি ওখানে মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করে না। হয়তো সেটাই ভালো। এই 1 সপ্তাহ যেন শুধু আমাদের জন্যই থাকে, পৃথিবীর কোনো কিছু যেন ইন্টারফেয়ার না করে। ভালো বলেছিস। এই ট্রিপটা যেন এমন হয়, আমাদের সারা জীবন যেন মনে থাকে ট্রিপটা। সবাই একে অপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। কিন্তু তারা জানতো না, এই ট্রিপের শেষে তাদের মুখের হাসি আর থাকবে না, আর তারা নিজেরাও হয়তো থাকবে না। আর লাস্ট ট্রিপ কথাটা জলজ্যান্ত সত্যি হয়ে উঠবে। দার্জিলিংয়ে ঢোকার পরপরই কয়েক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে। অনেক জিজ্ঞাসা করে শেষে রাঙ্গারুনে যাওয়ার রাস্তার সন্ধান পাওয়া গেছে। কারণ গুগল ম্যাপ অনেকক্ষণ আগে থেকেই চুপচাপ, স্ক্রিনে শুধু একটা ডট ঘুরপাক খাচ্ছে, যেন এখানে ল্যারি পেইজ আর সের্গেই ব্রিনো খেই হারিয়ে ফেলেছেন। 6 বন্ধুর গ্রুপ যখন গ্রামে ঢুকল, তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে পাহাড়ের কোলে। আকাশে ঝুলে থাকা কালো মেঘের ফাঁক দিয়ে একটা মরছে রঙা সূর্য ডুবে যাচ্ছে নিচের দিকে। গ্রামের রাস্তায় ঢোকার পর থেকেই দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, জঙ্গলের পোকামাকড়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। রাস্তা এখানে বেশ সরু আর পাথুরে, দুপাশে উঁচু গাছ, কুয়াশা যেন প্রত্যেকটা গাছকে ছুঁয়ে চলে যাচ্ছে। কিন্তু এই সব দেখার মতন পরিস্থিতি তখন কারোরই ছিল না, কারণ সেই দুপুরবেলা একটা ধাবায় সবাই লাঞ্চ করেছে। তারপর থেকেই চিপস, কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিশেষ কিছু কারোর পেটে পড়েনি। সবাই খিদেতে ক্লান্ত, আর এতটা লং জার্নি করে সবার শরীর ভীষণ অবসন্ন। তাই তাদের এই মুহূর্তে সেই বাংলোটা খোঁজা ছাড়া আর সেরকম কিছু মাথায় আসলো না। অভ্র, এই রাস্তা ঠিক তো? এটাই গেস্ট হাউসের থেকে যাচ্ছে তো? ঠিকই আছে, মানে থাকা তো উচিত। এখানটা এত চুপচাপ নিস্তব্ধ কেন? কোনো লোকজন থাকে না? হয়তো ভূতেরা সবাইকে অফলাইন করে দিয়েছে। সবাই মৃদু হেসে ওঠে, কিন্তু সেই হাসির ভেতরেও একটা অজানা কাঁপুনি লেগে থাকে। হঠাৎই গাড়ির ইঞ্জিন শব্দ করতে করতে বন্ধ হয়ে গেল। আরে, এ আবার কি হলো? একদম নতুন গাড়িটা। এই মুহূর্তে অভ্রর হাতে স্টিয়ারিং রয়েছে। জানি না, গাড়িটা তো দেখছি হঠাৎ বন্ধ হয়ে গেল। কিন্তু পাহাড়ি বাংলো হলেও সরু রাস্তা হওয়ার জন্য গাড়ি বাংলোর কাছে নিয়ে যাওয়া গেল না। আর তার সাথে কোনো অজানা কারণে ইঞ্জিনও বন্ধ। তাই গাড়ি থামিয়ে তারা নেমে হাঁটতে শুরু করল। বাইরে বেশ ঠান্ডা আর হাওয়াও দিচ্ছিল ভালোই। বেশ খানিকক্ষণ হেঁটে গ্রামের একদম শেষ প্রান্তে গিয়ে তাদের ডেস্টিনেশন খুঁজে পেল। কিন্তু এখানে বাতাসও যেন থমকে আছে। শুধু কুয়াশার ফাঁক দিয়ে দেখা গেল দূরে ভাঙাচোরা, খুব পুরনো গথিক স্টাইলের একটা দোতলা বিশাল বিল্ডিং। লোহার গেটটা মরচে ধরা, দুলে দুলে যেন নিজেই আওয়াজ করছে। ঢোকার মুখে বাঁদিকে একটা ছোট ঘর রয়েছে। দেখে বোঝা যায় যে একসময় ওখানে ওয়াচম্যান থাকত, কিন্তু আজ সেখানে কেউই নেই। হঠাৎই অদ্ভুত এক আওয়াজ। ওই, শুনতে পাচ্ছিস আওয়াজটা? হ্যাঁ রে বিক্রম, এই বিল্ডিংটা তো রাজপ্রাসাদের মতো লেগেছিল। এটা তো একটা পুরনো ইউরোপীয় গথিক স্টাইলের বিল্ডিং। দেখ ভালো করে। একদম ঠিক বলেছিস মীরা। দেখ, উঁচু একটা গম্বুজ মতো রয়েছে,
আর্চ করা রয়েছে, কালারফুল উইন্ডো রয়েছে। কথা বলতে বলতেই তারা দূরে মেইন ডোরের পাশে একজন মাঝবয়সী ভদ্রলোককে হাতে পাওয়ারফুল টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। গায়ে পুরনো জ্যাকেট, চোখটা কেমন মলিন, মুখ শুকনো। তার মুখে কোনো হাসি ছিল না, ছিল কেবল একটা ভারী গাম্ভীর্য। মাঝবয়সী ভদ্রলোক ধীর পায়ে হেঁটে তাদের কাছে এসে বললেন, আইগে আপনারা এই শহর থেকে এখানে থাকবেন বলে ফোন করেছিলেন, তাই না? হ্যাঁ, আমি ফোন করেছিলাম বুকিংয়ের জন্য। আইগে বাবু, আমি দুলাল, এই বাংলোর কেয়ারটেকার। এই নিন চাবি। নিচে সব কয়টা ঘর আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু ওপরে দোতলায় উঠবেন না। আমি রাতের খাবার কিচেনে রেখে দিয়েছি, আর নিচের সব কয়টা ঘরই পরিষ্কার করে রেখেছি। আজকে রাতে আপনাদের একটু ম্যানেজ করতে হবে। কাল সকালে আমি একজন মেয়েকে পাঠাবো আপনাদের কাজকর্ম করার জন্য, কিন্তু আপনাদের সব কাজ সেরে সে সন্ধ্যাবেলা নিজের বাড়ি ফিরে যাবে। আর আর একটা কথা মনে রাখবেন, রাত 12টার পর কেউ বাইরে বেরোবেন না, কেমন? কেন বাইরে বেরোবো না? এমন অদ্ভুত কথা কেন বলছেন? দূরে হঠাৎ কোথাও ভারী বাজ পড়ে আলো একবারের জন্য ঝলকে ওঠে। না, আপনারা বাইরে থেকে এসেছেন, তবে নতুন লোক, গ্রামে সব কিছু চেনেন না। রাত্রেবেলা বেরোলে আর রাস্তা ঠিক করে ফিরতে পারবেন কি না তাই বললাম। ভয় পাইয়ে দেওয়ার মতো বললো না? হুম, এমন কথা শুনলে মনে হচ্ছে এবারে ট্রিপটা জমে যাবে। দুলাল এগিয়ে এসে দরজা খুলল। কাঠের ভারী দরজা খুলতেই কুয়াশার ভেতর থেকে যেন একটা ঠান্ডা হাওয়া হু হু করে এসে সবার মুখ ছুঁয়ে গেল। ভিতরের অন্ধকার থেকে কতগুলো চামচিকে উড়ে এসে প্রায় সকলের গায়ের উপর দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ এরকম হওয়াতে সবাই চমকে ভয় পেয়ে গেল। এরকম অবস্থার জন্য কেউ প্রস্তুত ছিল না। দুলাল একটু হতভম্ব হয়ে শুকনো হাসি হাসল। আসলে আসলে পুরনো বাংলো তো, বুঝতেই পারছেন, তবে ভয়ের কিছু নেই। হ্যাঁ, বাড়ির ভেতরে ঢুকে তারা বুঝল বাড়িটা একসময় হয়তো কোনো এস্টেট ছিল, ব্রিটিশ বড়লোকদের সময় কাটানোর বিলাসের জায়গা। সেটা এখানকার ফার্নিচার আর ইন্টেরিয়র দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এখন সবকিছুই মলিন। বোঝাই যাচ্ছিল তেমন দেখাশোনা করা হয় না বিল্ডিংটার। এক মরা কাঠামোর মতো শুধু দাঁড়িয়ে আছে। দেওয়াল থেকে শুরু করে জানলার কাঁচ পরিষ্কার করা হলেও সে মলিনতা কাটানো যায়নি। এখনো জালবোনা মাকড়সা রয়ে গেছে। দেওয়ালের একপাশে বড় একটা নজর কাড়া পেইন্টিং ঝোলানো। এক ইংরেজ নারী, দারুণ সুন্দরী, সাদা পোশাকে হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটি গাঢ় নীল, এমনভাবে আঁকা যেন যে কেউ যেদিকে যাক না কেন সেদিকেই তাকিয়ে থাকবে। ওর চোখটা দেখ রণ, এক্ষুনি যেন ব্লিঙ্ক করবে। কি জীবন্ত চোখ দুটো! চুপ কর মীরা, এসব ভাবনা মাথায় আনিস না। দুলাল তাদের সবার ঘর আর কিচেন টয়লেট দেখিয়ে বিদায় নেওয়ার সময় বলল, বলছিলাম যে আমার বাকি টাকাটা দেবেন এখন। আসলে আসলে খুব দরকার ছিল বলে চাইছি, না হলে আপনারা পরেও দিতে পারেন। বিক্রম ব্যাগ থেকে টাকা বার করতে করতে বলল, না, এখনই নিয়ে নিন বাকি টাকাটা।
দেবো করে দিতে ভুলে গেছি। দুলালদা খুব উৎসাহের সাথে টাকাগুলো গুনতে গুনতে বলল, আমার আসলে টাকার খুব দরকার ছিল, তাই চাইছিলাম, নয়তো আমি চাইতাম না। আপনারা ভালো মানুষ, তাই দিয়ে দিলেন। আজ রাতে আমি যাচ্ছি, কেমন? কাল সকালে আবার আসব। সকলকে শুভরাত্রি। তারপর সে নেমে গেল নিচে। কুয়াশার ভেতর যেন মিলিয়ে গেল। পাহাড়ে খুব তাড়াতাড়ি যেমন সন্ধ্যা নামে, তেমন খুব তাড়াতাড়ি রাতও হয়ে যায়। আসলে পাহাড়ি এলাকাতে সেখানকার বাসিন্দাদের সন্ধ্যা হওয়ার পরে তেমন কোনো কাজ থাকে না, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে গেলে এটা তো গ্রামের একদম শেষ প্রান্ত, অতএব এখানে কোনো প্রাণী বা জনমনুষ্যের দেখা তারা পেল না। ঘরের বাতাসে যেন একটা পুরনো ফুলের গন্ধ। বাড়িটার মধ্যে অদ্ভুত এক নিস্তব্ধতা, করার মতন তেমন কোনো কাজও নেই। এর মধ্যে সবাইকার বেশ খিদে পেয়ে গেছিল। কিছু স্ন্যাক্স আর ফরেন লিকারের বোতল তারা সঙ্গে করে নিয়ে এসেছিল। সবাই ফ্রেশ হয়ে সেটাই খেতে খেতে গল্প করতে লাগলো। বিক্রম জানলার পাশে বসে সিগারেট ধরালো। এই দেখ, পাহাড়ে কেমন কুয়াশা নামছে, আর মেঘগুলো এমন করে ভেসে যাচ্ছে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে। একেবারে হলিউডের ভূতের সিনেমার মতো। সিনেমা নয় বিক্রম, এটা রিয়েল লাইফ। বাই দ্য ওয়ে, সারাক্ষণ ভূত ভূত করে এক কথা বলবি না তো। তখনই অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল ওরা। কোথাও যেন অনবরত টপ টপ করে কল থেকে জল পড়েই যাচ্ছে। নিচের তলায় প্রায় 3টে টয়লেট রয়েছে। ওরা সবাই চেক করে এলো, কোনো টয়লেটেই কোনো কল খোলা নেই। হঠাৎই মেঝেতে কারো একটা পায়ের শব্দ পাওয়া গেল। সবাই চুপ। পায়ের শব্দটা যেন দোতলা থেকে আসছে। উপরে করিডোরে কেউ যেন ভারী বুট পরে পায়চারি করছে। অভ্র টর্চ জ্বালালো। আলো পড়ল অন্ধকার সিঁড়ির দিকে। কেউই নেই সেখানে। দুলালদা তো চলে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে এই শব্দটা কি করলো? দেওয়ালে পেন্ডুলাম লাগানো বড় ঘড়ি টিক টিক আওয়াজ করছে, জানান দিচ্ছে প্রায় রাত 9:55 বাজে। আসলে ওরা সব কলকাতা শহরের ছেলে মেয়ে। কলকাতা শহরে এই সময় সন্ধ্যাবেলা, রাস্তায় হু হু করে গাড়ি ছোটে, কিন্তু এখানে মনে হচ্ছে অনেক রাত। তাই অগত্যা সকলকে ডিনার করতে উঠতেই হলো। সবাই মিলে ডাইনিং হলে এলো খাবার খেতে। এখানে সময় যেন খুব ধীরে চলছে। সবাই টুকটাক কথাবার্তা বলছে খেতে খেতে। চিকেন কষা আর ফ্রাইড রাইসটা দুলালদা ভালোই রান্না করেছিল। এমন সময় একটা ভারী ঠান্ডা দমকা হাওয়া যেন ঘরের ভেতর এদিক থেকে ওদিকে গেল। ঘরের লাইটটা দুবার দপদপ করলো। ক্ষণিকের জন্য সবাই খাওয়া থামিয়ে দিল। কেসটা কি হলো? তোরা কিছু বুঝতে পারলি? কিছু বুঝলাম না, কিন্তু কিছু তো একটা হলো, আর সেটা চোখের নিমেষেই। দেখ দেখ, পেন্টিংয়ের মেয়েটা চোখ পিটপিট করলো। সঙ্গে সঙ্গে ডাইনিংয়ে থাকা সেই ইংরেজ মহিলার পেন্টিংটার চোখ যেন আবার নড়ে উঠল। কিন্তু সবাই যখন তাকালো ছবিটার দিকে, তখন ছবির মেয়েটির চোখ একদম স্বাভাবিক। সবাই হেসে উঠল আর দিয়াকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। দিয়া, তোর কিন্তু এখানে আসা উচিত হয়নি। তুই এত ভিতুর ডিম জানতাম না। দিয়া বোঝানোর চেষ্টা করে। আরে আমি সত্যি দেখলাম রে, বিশ্বাস কর। সেই সময় হঠাৎই আবার সেই টপ টপ করে জল পড়ার শব্দ পাওয়া গেল। টপ টপ টপ। এবার যেন খুব কাছেই আওয়াজ পাওয়া গেল। মেঝেতে কোথা থেকে জল ছড়িয়ে পড়ছে। অভ্র টর্চের আলো ফেলল সেখানে। দেখল জলই বটে, তবে তারা বুঝতে পারল না ডাইনিং হলে জল কোথা থেকে এলো।
বিক্রম আশ্বাস দিয়ে বলল, আরে পুরনো বাংলো, বুঝতে পারছিস না? কোথাও হয়তো ওয়াটার লিকেজ আছে, তাই সেখান থেকে জল আসছে। দুলালদা হয়তো চেক করেনি। আরে অত ভাবার দরকার নেই, তাড়াতাড়ি খেয়ে উঠে যে যার ঘরে যাই, আড্ডা মারবো আজ সারা রাত। বিক্রমের কথা বলার পর আর বিশেষ কেউ আর কথা বলেনি। যে যার মতন চুপচাপ খেয়ে উঠে ঘরে চলে গেল। রাতের খাবার শেষ করে সবাই অভ্রর ঘরে জমা হয়েছে। অভ্র, তুহিন আর রণ একসাথে ব্রিজ খেলছিল। বিক্রম নিজের ক্যামেরাটা পরিষ্কার করে লেন্সগুলো চকচকে করতে ব্যস্ত। দিয়া আর মীরা আনমনে ফোনে রিলস দেখার চেষ্টা করছে, কিন্তু বারে বারে আটকে যাচ্ছে। বাফারিং হয়েই চলেছে, কারণ এখানে ফোনে সেইভাবে নেটওয়ার্ক নেই। খানিক বাদে দুজনেই বোর হয়ে গিয়ে বকবক শুরু করলো। এই বাড়িটা কেমন যেন শ্মশানের মতো না? অদ্ভুত রকমের শান্ত নিস্তব্ধ। ঠিক বলেছিস, বাইরে একটা কুকুর বিড়ালও দেখতে পাইনি এখনো। ঠিক তখনই উপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল। সবাই একসাথে চমকে উঠল। তুহিন উঠে গেল ঘর থেকে, বাইরে বেরিয়ে গেল দেখতে। কোথায় যাচ্ছিস? দোতলায় যাচ্ছি, কি আওয়াজ হলো দেখি। কিন্তু দুলালদা আমাদের দোতলায় যেতে বারণ করেছেন, ভুলে গেলি? আর ছাড় তো দুলালদার কথা। দুলালদা এখন এখানে রয়েছে না আমরা রয়েছি? দেখতে হবে তো কোথায় কি পড়লো। কিছু দামি জিনিস পড়ে ভেঙে গেলে তখন আমাদেরই কম্পেনসেট করতে হবে। বলতে বলতে তুহিন ঘর থেকে বড় টর্চ নিয়ে বেরিয়ে সোজা দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো। কাঠের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠে গেল। উঠেই বিশাল করিডোর, কিন্তু ঘুটঘুটে অন্ধকার। তুহিন টর্চটা জ্বালালো, লাইটের সুইচ বোর্ড খোঁজার চেষ্টা করল, কিন্তু হাতের কাছে কোনো সুইচ বোর্ড দেখতে পেল না। যদিও ওপরে তেমন দেখার মতো কিছুই নেই। একপাশে বারান্দা আর একপাশে বিশাল বিশাল ঘরগুলো সবই মোটামুটি বন্ধ। শুধু একটাই ঘরের দরজা কিছুটা খোলা রয়েছে। সেই ঘরেই ঢুকল তুহিন। সে ঘরটাও ফাঁকা, কোনো রকম আসবাব নেই। শুধু দেওয়ালে একজন ব্রিটিশ সাহেবের বিশাল বড় অয়েল পেন্টিং ঝোলানো রয়েছে। পেন্টিংটার ওপরে টর্চ ফেলে এক মনে তুহিন দেখতে থাকল। খুব নিখুঁত করে আঁকা পেন্টিংটা। সুদর্শন সাহেবের চোখ মুখের গড়ন খুব সুন্দর, নাকটা টিকালো, হ্যান্ডসাম চেহারা। আবার ঠকঠক আওয়াজ। তুহিন চমকে উঠল। একটা জানলার পাল্লা খুলে গিয়ে হাওয়ায় দুলছে। সে জানলাটা বন্ধ করতে গিয়ে দেখল দেওয়ালে লালচে দাগ। কোনো রং নয়, শুকনো রক্তের মতো। সে দাগের উপরে আঙুল রাখল। তারপরেই অবাক কাণ্ড। হঠাৎই হাতটা তুলে নিতেই চটচটে মনে হলো। টর্চের আলো ফেলতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠল সে। হাত ভর্তি টাটকা রক্ত কোনই বেয়ে চুইয়ে পড়ছে। এরকম দৃশ্য তুহিন আগে কখনোই দেখেনি। এমন অভিজ্ঞতা এই প্রথম। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল সে। তারপরেই দৌড়ে ঘর থেকে পালাতে গিয়ে দেওয়ালে রাখা আয়নার সামনে চোখ পড়ল তার। একজন মেয়ের ছায়া, লম্বা সোনালি রঙের চুল কোমর ছাপিয়ে নেমেছে, ফুল হাতে দাঁড়িয়ে। আরে একে কোথায় যেন দেখেছে সে। মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল হাত পা। এই মহিলার ছবিটাই তো নিচে ডাইনিং হলে টাঙানো আছে না? হাত থেকে ঠক করে টর্চটা মাটিতে পড়ে গেল। ভয়ে চিৎকার করে উঠল সে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে? আয়নার ভিতরের ছায়ামূর্তি তার দিকে তাকিয়ে বিকট হাহা করে অট্টহাসি হেসে উঠল। তার দুটো চোখ দিয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়তে লাগলো। অন্ধকারে দাঁতগুলো যেন চকচক করে উঠল। তুহিন আর নিতে পারল না। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সে। ধীরে ধীরে চোখ খুলে তাকালো তুহিন। তাকে ঘিরে তার 5 বন্ধু আর দুলালদা। দূরে একজন অল্প বয়সী মেয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। একটা ঘরের খাটের উপর শুয়ে আছে সে।
মাথা নাড়াতে গিয়ে অসহ্য ব্যথা অনুভব করল। খুব কষ্ট হচ্ছে তার। মাথাতে ব্যান্ডেজ করা রয়েছে। অল্প করে ঠোঁট দুটো ফাঁক করে কোনো রকমে বলল, জল জল। মীরা সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসে করে জল নিয়ে তুহিনের কাছে দিল। কোনো রকমে কিছুটা জল খেয়ে একটু ধাতস্থ হয়ে উঠে বসল তুহিন। অভ্রই প্রথমে কথা বলল। কাল রাতে কি হয়েছিল তুহিন? তোর চিৎকার শুনে আমরা সবাই তাড়াহুড়ো করে উপরে উঠে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস ওই কোণের ঘরে। তোর মাথা কেটে রক্ত বেরোচ্ছিল। কি হয়েছিল? কিসে ধাক্কা খেয়েছিলি? কিন্তু তুই ওই ঘরে গিয়েছিলি কেন? আর তোকে বাইরে থেকে ঘরের মধ্যে লক করলো কে? এবার তুহিনের আশ্চর্য হওয়ার পালা। খুব কষ্ট করে কথা বলল সে। ঘর বাইরে থেকে বন্ধ ছিল। হ্যাঁ, আমরা প্রত্যেক ঘরেই দেখলাম বাইরে থেকে লক ইন কি করা, কিন্তু শুধু ওই ঘরেই বাইরে থেকে লক করা রয়েছে। আর বাইরে থেকে স্পষ্ট তোর গোঙানির শব্দ পাওয়া যাচ্ছিল। তুহিনের কাছে সমস্ত ব্যাপারটাই ঘেঁটে ঘ হয়ে যাচ্ছিল। সে তো উপরে গেছিল ঘর খোলা দেখেই। তাহলে বাইরে থেকে বন্ধ করলো কে? তুহিন কিছু বলার চেষ্টা করলেও তার আগেই অভ্র ওকে বাধা দিল। তুহিন, তোকে এখন আর কিছু বলতে হবে না। তোর মাথাটা খানিকটা কেটে গেছিল তো, ওখানে স্টিচ করতে হয়েছে। তুই এখন অসুস্থ। ছাড়, ওসব বাদ দে, রেস্ট নে। তুহিনকে নিয়ে সারাদিন ওদের প্রায় গেস্ট হাউসেই কেটে গেল। বাইরে ওরা সেইভাবে বেরোতে পারল না, কারণ অসুস্থ তুহিনকে রেখে তারা বাইরে বেরোনোর ভরসা পেল না। সন্ধ্যা হতে না হতেই আবার সেরকম নিঝুম নিস্তব্ধ। কোথাও কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না, আর কোনো মানুষেরও দেখা নেই। 6 জন এসেছিল, তার মধ্যে একজন অসুস্থ হয়ে প্রায় বিছানায় শয্যাশায়ী। বাকি 5 জন ঠিক করল একজন তুহিনের কাছে থেকে তুহিনকে দেখভাল করবে, আর বাকি 4 জন গ্রামটা এক্সপ্লোর করতে বেরোবে। কারণ সকালে বিভিন্ন ঝামেলাতে ওরা কোথাও বেরোতে পারেনি। সেই মতো দিয়া, মীরা, অভ্র আর বিক্রম 4 জন সন্ধেবেলায় বেরোলো। বিক্রম তার ক্যামেরাটা নিল নাইট ভিশনের ছবি তুলবে বলে, কারণ বিক্রমের বরাবরেরই ওয়াইল্ড ফটোগ্রাফির নেশা রয়েছে। গতকাল থেকে এসে বিক্রম একবারের জন্য বাইরে বেরোতে পারেনি, ফলে তারই বেশি উৎসাহ ছিল এই ইভিনিং ওয়াকে। শুধু রনও গেস্ট হাউসে রয়ে গেল তুহিনের দেখাশোনা করবে বলে। ওদের চলে যাওয়ার পরে করবার বিশেষ কিছুই নেই। তুহিন অঘরে ঘুমাচ্ছে। আসলে ওরকম হওয়ার পর থেকে তুহিন বিশেষ কথাবার্তা বলছে না, আর বললেও কথায় ভীষণ জড়তা ভাব। ওর কথা কিছু বোঝা যাচ্ছে না। অতএব নিজের মোবাইল খুলে অফলাইনে চেস খেলায় মন দিল। এখানে ফোনের নেটওয়ার্ক নেই, সেই জন্য অনলাইনে কিছু করার উপায় নেই। এভাবে কতক্ষণ চেস খেলছিল রনর ঠিক খেয়াল নেই। হঠাৎ কোথায় যেন একটি মেয়ের কান্নার শব্দ পাওয়া গেল, আর সঙ্গে সঙ্গে আবার সেই ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ। রণ চমকে উঠে চারদিকে তাকালো। শব্দটা এলো উপরতলার দিক থেকে। ঘরের ঝুলিয়ে রাখা লঙ্কটটা হালকা হালকা নড়ছে বাতাসে। তবু এখন ঘরে কিন্তু কোনো বাতাস নেই। সে এক মুহূর্ত থমকে রইল। তুহিন তখনও নিশ্চুপ হয়ে শুয়ে আছে। নিঃশ্বাসের মৃদু ওঠানামা ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। রনু আবার সেই বড় টর্চটা জ্বালালো। সাদা আলোয় ধুলো মাখা দেওয়ালগুলো যেন আরো অন্ধকার লাগছে। আবার সেই কান্নার শব্দ পাওয়া গেল, এবার আরো কাছে, ঠিক যেন ঘরের বাইরেই কেউ ফুঁপিয়ে কাঁদছে। রণ খুব ধীরে ধীরে উঠে দরজার কাছে গিয়ে কান পাতল। বাইরে শ্মশানের নিস্তব্ধতা, কিন্তু তার মধ্যেই খুব স্পষ্ট যেন কারো নিঃশ্বাসের শব্দ। দরজার ওপার থেকেও শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রণ সাহস করে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে টর্চের আলো সোজা পড়ল সামনের দেওয়ালে। কিন্তু সেখানে কেউ নেই। শুধু করিডোরের শেষ প্রান্তে
একটা মেয়ের গলার হাহাকার ভেসে এলো। Go back. Give it back. Give it back. রনর হাড় হিম হয়ে গেল, তার কাঁধের পেশি টান মেরে গেল একবারে। হাত থেকে টর্চটা প্রায় প্রায় পড়ে যাচ্ছিল। সে ছুটে ঘরের ভেতরে ফিরে দরজা বন্ধ করে দিল এক ধাক্কায়। তুহিনের বিছানার দিকে তাকাতেই বুকের ভিতরটা কেঁপে উঠল। তুহিনের মাথার ব্যান্ডেজ খোলা, চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে রয়েছে। সে এক দৃষ্টে ছাদের দিকে তাকিয়ে আছে। তুহিন, তুই ব্যান্ডেজ খুললি কেন? কোনো উত্তর নেই, শুধু ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। কিছুক্ষণ পরেই তুহিন খুব কর্কশ অন্যরকম এক গলায় চিৎকার করে উঠল। রণ আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেল। তুহিনের শরীরের নিচে বিছানার চাদরে ধীরে ধীরে রক্তের দাগ ছড়িয়ে পড়ছে, কিন্তু তার মাথায় আর কোনো ক্ষত নেই। ঘরের লাইটটা একবার দপ করে উঠল, তারপরে একেবারে নিভে গেল। দেওয়ালের কোণে দাঁড়িয়ে কেউ হাসছে, অচেনা এক মেয়ের অবয়ব, পা পর্যন্ত সাদা গাউনে রক্ত মাখামাখি, সোনালি চুল ঝুলে আছে মুখের উপর, চোখ দুটো যেন যেন ঠিকরে বেরোচ্ছে, কপাল পর্যন্ত রক্তে ভিজে রয়েছে। রণ পরিমরি করে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা কিছুতেই খুলল না। বাইরে থেকে আবার লক হয়ে গেছে। শেষবারের মতো বহু কষ্টে সে টর্চটাকে খুঁজে পেল। টর্চের আলোয় রণ দেখল তুহিনের শূন্য চোখে সে যেন নিজেকেই দেখছে, আর পেছনে অন্ধকারে ভেজা পায়ের ছাপ ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে একটার পর একটা। পুরো ঘর তখন নিঃশব্দ। কিভাবে যেন টর্চটাও নিভে গেল। রণর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। রাত 10টা বেজে গেছে। বিক্রম, দিয়া, অভ্র আর মীরা চারজনই তাড়াহুড়ো করে গেস্ট হাউসে ফিরছে। আসলে চারপাশটা ঘুরতে ঘুরতে তারা এতই মোহিত হয়ে গেছিল যে ফেরার কথা যেন মনেই ছিল না। হঠাৎই ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত প্রায় 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ওরা গেস্ট হাউসের রাস্তায় রওনা দিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় শুরু হয়ে গেছিল বৃষ্টি। সেই কারণে আরও ফিরতে লেট হয়ে গেল। কিন্তু গেস্ট হাউসের সামনে আসতেই অবাক হয়ে গেল। গোটা গেস্ট হাউসটা সম্পূর্ণ অন্ধকার। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিটাও হয়ে চলেছে ঝিরঝির করে। গেস্ট হাউসের বাইরের লাইটটা অফ করা। পুরো বাড়িটাকে একটা সেকেলে গথিক স্টাইলের ভুতুড়ে বিল্ডিংয়ের মতন দেখতে লাগছিল। তারা বাইরে থেকে দরজা লক করে গিয়েছিল। লক খুলে প্রথমে ভিতরে কিছুই দেখতে পেল না। ভিতরে ঢুকে লাইট জ্বালিয়ে সোজা তুহিনের ঘরে গেল ওরা, যেখানে রণও রয়েছে। কিন্তু ঘরে ঢুকেই তাদের হৃৎপিণ্ড কেঁপে উঠল। পুরো ঘর তছনছ। ঘরের কোণে রণ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, বিছানার চাদর রক্তে মাখামাখি। আর সবথেকে আশ্চর্যের বিষয়, তুহিন বিছানায় নেই। সবাই দৌড়ে রণর কাছে আসে। অভ্র তাড়াতাড়ি রণর নাকের কাছে হাত দেয়। এখনো শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু খুব ধীরে। আসলে তখনও কেউ আইডিয়া করতে পারেনি যে কিছুক্ষণ আগেই ঠিক কি ঘটে গেছে এখানে। একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচানো যাবে না। কিন্তু এত রাতে এখানে কাছাকাছি ডাক্তার বা হাসপাতালও তো সেই রকম নেই। হে ভগবান, আমরা এখানে এলামই কেন? ঠিক বলেছিস, আমাদের সকলের এখানে আসাটাই ভুল হয়েছে। আরে সেসব কথা থাক, একটা কাজ কর, দুলালদাকে একটা ফোন কর। বিক্রম ফোন পকেট থেকে বার করে দুলালদার নাম্বারে অনেকবার ট্রাই করল, কিন্তু একবারের জন্যেও দুলালদাকে ফোনে পাওয়া গেল না। বারবার সুইচড অফ আসতে লাগলো।
হঠাৎ বিক্রমের কি একটা মনে পড়ল। মীরাকে বলল, এই মীরা, সকালে যে মেয়েটি কাজ করতে এসেছিল দুলালদা রেফারেন্সে, মানে তার সাথে তুই কথা বলছিলি, ওর নাম্বারটা আছে তোর কাছে? আরে ওটা দুলালদার মেয়ে, ওর নাম সজনী। দুলালদার মেয়ে? কই, দুলালদা একবারও তো বললো না সেটা, আর তুইও তো বলিসনি কিছু। আরে ওসব বলার সময় এখন নয়, দুলালদাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে রনকে এখন কোথায় নিয়ে যাব? আর এসব কি হচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। বিক্রম, গুগল ম্যাপ দেখ কাছাকাছি হসপিটাল কোথায় আছে। আমরা 4 জন মিলে আপাতত রনকে সেখানে নিয়ে যাই। কিন্তু কিন্তু অসুস্থ অবস্থায় তুহিন কোথায় গেল? আরে তুহিনকে পরে দেখছি, কোথায় গেছে সে? 4 জন মিলে কোনো রকমে ধরাধরি করে রনকে নিয়ে গাড়িতে করে রওনা হলো সব থেকে কাছের সরকারি হসপিটালের দিকে, যেটাও কিনা 20 কিলোমিটার দূরে। সবাই যখন হসপিটালে পৌঁছালো তখন প্রায় মাঝরাত গড়িয়ে গেছে। এমার্জেন্সিতে চেক আপ করে তড়িঘড়ি অ্যাডমিট করা হলো রনকে। ডাক্তার চেক করে বললেন কোনো কিছু দেখে হতে পারে খুব ভয় পেয়েছে, ভিতরে অলরেডি একটা অ্যাটাক হয়ে গেছে, তার সাথে ইন্টারনাল হেমারেজ হয়েছে, অতএব বাঁচানো খুব মুশকিল। দিয়া আর মীরা খুব ভেঙে পড়ে, মুখ ঢেকে কাঁদতে শুরু করে। বিক্রম আর অভ্ররও একই অবস্থা। কিন্তু গেস্ট হাউসে ফিরতেই হবে, কারণ তুহিন সেখানে একা রয়েছে এবং কোথায় কিভাবে আছে তারা কেউ জানে না। অতএব তারা সিদ্ধান্ত নিল যে হাসপাতালে শুধু বিক্রম থাকবে। অভ্র, দিয়া আর মীরা ফিরে গিয়ে তুহিনের খোঁজ করবে। পরের দিন বাংলোতে ফিরতে প্রায় ভোর হয়ে গেল। সবাই ভীষণ ক্লান্ত, অবসন্ন, কিন্তু তুহিনকে তো তাদের খুঁজে বার করতেই হবে। ইতিমধ্যে অভ্র আর দিয়া দুজনেই যে যার রুমে ফ্রেশ হতে চলে গেল। মীরাও নিজের রুমে ঢুকে ফ্রেশ হতে বাথরুমে ঢুকছিলই, হঠাৎ তার চোখ পড়ল জানলার বাইরে। কেউ যেন চোখের নিমেষে সরে গেল জানলার বাইরের দিক থেকে। মীরা জানলার কাছে গিয়েও কিছু দেখতে পেল না। নিজের মনের ভুল ভেবে মীরা বাথরুমে ঢুকে গেল। 3 জনে ফ্রেশ হয়ে কিছু খেয়েই বেরিয়ে পড়ল তুহিনের খোঁজে। এখন সকালবেলা, অতএব অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়ল না। গোটা বাংলো তন্ন তন্ন করে খুঁজল, ছাদে উঠল, সেরকম অস্বাভাবিক কিছুই নেই, যেহেতু সব ঘরের চাবি দুলালদা পরের দিন তাদের দিয়ে গিয়েছিল। তাই সব ঘরই মোটামুটি তারা সার্চ করে দেখল। তবে দোতলার একটা ঘর তারা কিছুতেই খুলতে পারল না, কারণ তার চাবি সেই চাবির গোছাতে নেই। অগত্যা তারা আবার দুলালদাকে ফোন করল, কিন্তু দুলালদার ফোন সুইচ অফ। কাল রাত থেকে দুলালদাকে ফোনে পাওয়া যাচ্ছে না। যে মেয়েটি তাদের বাড়িতে কাজ করতে এসেছিল, মানে সজনী, তার বাড়িতে সবাই গেল। সজনীর বাড়িতে গিয়ে তারা সবাই মিলে সজনীকে রীতিমতো জেরা করতে শুরু করল, কারণ তাদের ধারণা সজনী বাংলো সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু তাদের কাছে বলছে না। অনেকবার জিজ্ঞেস করার পরে সজনী অবশেষে মুখ খুলল। ওই বাংলো একদমই ভালো জায়গা নয়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বাড়ি ফিরে যান। ওই বন্ধুকে যদি খুঁজে পান ভালো, না পেলে ওকে ছাড়াই বাড়ি চলে যান। তা কি করে হয়? আমরা 6 জন একসাথে এসেছিলাম, তার মধ্যে তুহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রণ ভীষণভাবে ইনজিওর্ড, কি করে হলো আমরা কেউ জানি না। বিক্রম ওখানে হাসপাতালে রণর কাছে রয়েছে। এই অবস্থায় কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। একমাত্র তুমিই আমাদের রাস্তা দেখাতে পারো। সজনী খানিকক্ষণ ভ্রু কুঁচকে চিন্তা করে, তারপরে বলল, দেখুন, বাংলো সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। যেটুকু শুনেছি বাবার মুখে শুনেছি। আর গ্রামের মানুষজন বলাবলি করেন যে বাংলোটা নাকি একদমই শুভ নয়। যারা থেকেছেন কারোরই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তবে আমি নিজে সেরকম কিছু দেখিনি। বাবা বাংলোর কেয়ারটেকার, তাই আমি কাজে যাই বটে, কিন্তু বাবা সন্ধেবেলার পর ওখানে আর থাকতে দেন না। এর আগেও অনেক ট্যুরিস্ট এসেছেন, কারোর না কারোর কিছু না কিছু খারাপ অভিজ্ঞতাই হয়েছে।
কিন্তু আপনাদের সাথে যেটা হলো সেরকম এর আগে কখনো ঘটেনি। সবকিছু শুনে তিনজনেই নির্বাক। মীরা অবশেষে বলল, হ্যাঁ, আজকে সকালে আমারও মনে হলো যে হঠাৎ করেই আমার বেডরুমের জানলার পাশ থেকে কেউ যেন সরে গেল। যাই হোক না কেন, সব রহস্য কিন্তু এই বাংলোর মধ্যেই লুকিয়ে রয়েছে, আর আমাদের সেটা জানতেই হবে। না হলে আমরা তুহিনকেও খুঁজে পাবো না, আর রনকেও সুস্থ করে নিয়ে যেতে পারবো না। গ্রামের আমি এমন একজনকে চিনি যিনি বাংলোর বিষয়ে অনেক কিছু জানেন, তবে তার অনেক বয়স হয়েছে, তিনি বাড়ির বাইরে বের হন না। তার বাড়িতে কি আপনারা যেতে পারবেন? অভ্র, দিয়া এবং মীরা তিনজনেই সজনীকে নিয়ে পৌঁছে গেল তার বাড়িতে, যে বাংলোর সমস্ত রহস্যই মোটামুটি জানেন। সজনীর বাড়ি থেকে আধা 1 মাইল দূরেই দরজে ভুটিয়ার বাড়ি। ভুটিয়া রাঙ্গারুনের আদি বাসিন্দা। তার ঠাকুরদা ভারত স্বাধীন হওয়ার অনেক আগেই ভুটান থেকে এখানে আসে কাজের সন্ধানে। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় কাজও জুটে যায়। সেই সব দিনের কথা অভ্রদের বলতে বলতে ভুটিয়ার মলিন চোখ চকচক করে ওঠে। কিন্তু বাংলোর কথা জিজ্ঞেস করতেই অশীতিপর বৃদ্ধর মুখ যেন ফ্যাকাশে রক্তশূন্য হয়ে যায়। বেড়াতে এসে ওই বাংলোতে তারা আশ্রয় নিয়েছে শুনে সে আঁতকে ওঠে। তার হাতের লাঠিটা কাঁপতে শুরু করে। ওই বাংলোতে তোমরা কদিন ধরে আছো? কেন বলুন তো, ওখানে আসলে কি ঘটেছিল? দরজে ভুটিয়া কাঁপা হাতে বিছানার পাশে রাখা পুরনো একটা ট্রাঙ্ক খোলে। ভেতরে কয়েকটা সাদা কালো ছবি, কিছু পুরনো লাল হয়ে যাওয়া নথি, আর এক ব্রিটিশ মেয়ের ছবি। ছবিটা তুলে ধরতেই মীরা চমকে উঠল। আরে, এ তো একই মুখ। এর ছবি তো ডাইনিং হলে টাঙানো আছে। ওর নাম ছিল এলিসা মোরল্যান্ড। আমার বাবার সময় ওই বাংলোর মালিক ছিলেন হেনরি মোরল্যান্ড, ওর স্বামী। অভ্র, মীরা, দিয়া চোখ বড় বড় করে শুনতে লাগলো। ওই বাংলো সম্পর্কে যেটুকু শুনেছি বাবার কাছ থেকেই শুনেছি। এলিসার স্বামী ছিলেন বিশাল বড় লোক। বিলেতে কিসের যেন ব্যবসা ছিল, খুব সম্ভবত পৈতৃক সূত্রে ওই বাংলোটা তারা পেয়েছিল। বাংলোটা কে বানিয়েছিল সেটা ভালো করে জানা না গেলেও প্রথম থেকেই যে ওই বাংলো ভুতুড়ে ছিল এমন কিন্তু নয়। প্রথম দিকে নাকি অনেক সাহেব মেমরা এসে থাকতো এই বাংলোতে। গ্রীষ্মকালে ফুর্তি মজা করত, মাংস বিলেটি মদের ফোয়ারা ছুটত। এলিসা ও তার স্বামী এখানে গ্রীষ্মকালে মাঝে মাঝে এসে থাকতে শুরু করে। তখনও ঠিকঠাক ছিল এই বাংলোটা, তেমন কিছু শোনা যায়নি। তবে এলিসা কারোর সাথে বিশেষ মিশত না, কিন্তু ওর স্বামী হেনরি খুব মিশুকে ছিল। সবাইকার সাথে ভাব জমিয়ে ফেলত। বিলেতি সাদা চামড়া ছিল বলে যে কারোর সাথে মিশত না বা কাউকে অসম্মান করত এমনটা নয়। দুজনেই খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উপদ্রব শুরু হলো তান্ত্রিক আসার পর থেকেই। এতটুকু বলেই দরজে হাঁপাতে লাগলো। তান্ত্রিক? সে আবার কি? দরজে আবার বলতে শুরু করলো। আসলে অনেক বছর বিয়ের পরেও এলিজার কোনো সন্তান ছিল না। দুজনের মনে এই নিয়ে চাপা ক্ষোভ ছিল, কিন্তু বাইরে তারা সেটা প্রকাশ করতেন না। এই সূত্রেই একজন তান্ত্রিকের সাথে হেনরির আলাপ হয়। সে কোথা থেকে তান্ত্রিককে জুটিয়েছিল ভালো করে জানা যায় না, কিন্তু তান্ত্রিক মাঝে মাঝে তাদের বাড়িতে আসা যাওয়া করত। গ্রামের মানুষজন এই তান্ত্রিককে কিন্তু খুব একটা ভালো চোখে দেখত না, কিন্তু হেনরির কিভাবে যেন বিশ্বাস হলো হিন্দু ধর্মের তন্ত্র মন্ত্র দ্বারাই নাকি তার সন্তান লাভ হতে পারে। তাদের বাড়ি থেকে মাঝে মাঝে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া আরম্ভ হয়েছিল। শেষের দিকে শুধু ধোঁয়া উঠতে দেখা যেত। এটুকু বোঝা গেল যে তাদের বাড়ির মধ্যে
আগুন জ্বালিয়ে কোনো যজ্ঞ হচ্ছে। একজন ব্রিটিশ সাহেব হয়ে তান্ত্রিকের কথায় বিশ্বাস করতেন উনি। যাই হোক, তারপর? দরজে একটু মলিন হাসি হাসল। আসলে কি জানো বাবা, সন্তান সুখ বড় লোভের জিনিস। যার নেই সে বোঝে, যার আছে সে কোনো দিন বুঝবে না। তুমি তো একেবারেই বুঝবে না, এখনো তো বাপ হওনি। তা যজ্ঞ করে কি তাদের সন্তান জন্মেছিল? না, সেসব কিছুই হয়নি। উল্টে মাসখানেক পর থেকে তান্ত্রিককে আর দেখা যায়নি। তান্ত্রিকের যাতায়াত বন্ধ হয়ে যায়, আর তার সাথে সাথে এলিসা হেনরি দুজনেই উবে যায়। মানে সে আবার কি? এবার সজনীয় বলে, দাদু, আমি ওই বাংলোতে অতিথি এলে কাজে যাই। তুমি তো জানতে, তুমি কোনোদিন এসব কথা তো আমাকে বলনি। তুই একা মেয়ে মানুষ, ওখানে কাজ করতে যাস, অযথা ভয় পেয়ে যাবি। ওই জন্যই তোকে এসব কথা বলিনি। তারপর কি হলো দাদু? তারপর বহুদিন ওই বাড়ি বন্ধ ছিল, কেউ ওদিকে যেত না। আর যাওয়ার মতন ছিলই বা কে? বোল্যান্ড বংশে মনে হয় সেরকম কেউ উত্তরাধিকারী ছিল না। তাও একদিন এক ব্রিটিশ সাহেব এসে বাড়ি সিল করে দেয়। পরে শুনেছিলাম সেটা বিক্রি হয়ে গেছে। আসলে ওরকম একটা বাড়িকে কখন বিক্রি করে দিয়েছিল কেউ কিছুই জানতো না। তারপর থেকে অনেকবার বাড়ি হাত বদল হয়েছে, কিন্তু কেউই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। শুনেছিলাম লাস্ট কোন ট্যুরিজম কোম্পানিকে বাড়িটা বিক্রি করা হয়, তারাই বাড়ি টুরিস্টদের ভাড়া দিয়ে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু এখন তুহিনকে কোথা থেকে খুঁজে বার করব? হ্যাঁ, আমরা পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি, তুহিন কোথাও নেই। আর তুহিনকে না পেলে তো আমরা বাংলো ছেড়ে যেতেও পারবো না। ওই বাংলোতে একটা ঘর আছে, সেখানেই যজ্ঞ করা হতো। তোমরা বরং ওই ঘরটাই ভালো করে গিয়ে দেখো, কিছু যদি উদ্ধার করতে পারো। কিন্তু এতদিন এত বছর বাদে এখন কি কিছু পাওয়া যাবে? আর তার সাথে তুহিনেরই বা সম্পর্ক কি? রণকে ওভাবে মারলই বা কারা? অভ্র হঠাৎ ছটফট করে উঠল। দিয়া, মীরা, আমাদের বাংলোতে যেতেই হবে। এরপর সন্ধে হয়ে গেলে তখন আর গিয়ে লাভ নেই। অভ্র, দিয়া, মীরা তিনজনই তাড়াতাড়ি করে দরজার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাংলোতে যখন ফিরল, প্রায় বিকেল গড়িয়ে গেছে। বাংলোর দরজা খুলে সবাই ডাইনিং হলে এলো। পুরো বাংলো নিঝুম, নিস্তব্ধ। অভ্র, দিয়া আর মীরাকে বলল, তোরা তাড়াতাড়ি ব্যাকপ্যাক কর, আমি শেষবারের মতো তুহিনকে দেখছি, যদি পাওয়া যায়। মানে আমরা তুহিনকে না নিয়ে ফিরে যাব? আর এখান থেকে যাবই বা কিভাবে? গাড়ি তো বিক্রমের কাছে। আর রণ ও কেমন আছে? কই বিক্রম তো একবারও ফোন করলো না। মীরার কথা শেষ হতে না হতেই অভ্রর মোবাইল বেজে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করছে বিক্রমের নাম। অভ্র ফোন ধরে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে বিক্রম কিছু বলল। সেটা শুনেই অভ্রর মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে প্রায় মোবাইলটা পড়েই যাচ্ছিল, কিন্তু খুব সতর্কভাবে অভ্র সেটা হাতে ক্যাচ করে নিল। কি হয়েছে অভ্র? বিক্রম কি বলল? বল আমাদের। অভ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল। সব শেষ, সব শেষ। রনু 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 আর নেই। মীরা চিৎকার করে দুপা পিছিয়ে গেল। কি কি বলছিস তুই? হে ভগবান! রনুর বডি পোস্টমর্টেম হবে। বিক্রম আমাদের নিতে আসছে, আমাদের আর দেরি করলে হবে না। কিন্তু তুহিন, ওর কি হবে? আমি জানি না রে, আমি আর কিছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু জানি না। তোরা প্লিজ তাড়াতাড়ি কর, বিক্রম গাড়ি নিয়ে আসছে। হঠাৎই এই সময় ডাইনিং হলের আলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। দুতলার যে ঘরটা বন্ধ ছিল, সেই ঘরের দরজা কড়কড় শব্দে নিজে থেকেই খুলে গেল।
ভেতর থেকে ঠান্ডা বাতাস আর একটা মেয়েলি হাসির আওয়াজ ভেসে এলো। অভ্র তাড়াতাড়ি দৌড়ে গেল দোতলাতে। দিয়া আর মীরা নিচতলায় ডাইনিং হলেই রয়ে গেল। অভ্র দোতলায় ওই ঘরের সামনে গিয়ে চিৎকার করল, কে 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 আছে ওখানে? সঙ্গে সঙ্গে ঘরের জমাট বাঁধা অন্ধকার থেকে এক মহিলার কর্কশ অস্বাভাবিক গলার আওয়াজ পাওয়া গেল। গেট আউট অফ মাই হাউস। অভ্রর বুঝতে বাকি রইল না এই গলার আওয়াজ কার হতে পারে। এলিজা মোরল্যান্ড। অভ্রর স্নায়ুতন্ত্র প্রায় অবশ হয়ে এলো। কিন্তু না, অন্যদের মতো অভ্র নিজেকে মরতে দিতে পারবে না। অভ্র মন শক্ত করে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচে দিয়া আর মীরা একা রয়েছে। কিন্তু এ কি, নিচতলা সম্পূর্ণ অন্ধকার। দিয়া আর মীরা কাউকেই অন্ধকারে দেখতে পাচ্ছে না। সে টর্চ জ্বালিয়ে চিৎকার করে সে দুজনকে ডাকল, দিয়া, মীরা, কোথায় তোরা? হঠাৎ অভ্রর হাতে থাকা টর্চটাও নিভে গেল। এবার সম্পূর্ণ অন্ধকারে অভ্র একদম একা দাঁড়িয়ে আছে, নিঃশব্দ। এতটাই নিঃশব্দ যে নিজের ফুসফুসে জমে থাকা হাওয়ার শব্দকেও যেন শুনতে পাচ্ছে। ঠিক তখনই একদম কাছেই কোথাও কাঠের মেঝেতে চাপা পায়ের শব্দ পাওয়া গেল। টক টক টক। একদম ছন্দহীন। কেউ একজন এগিয়ে আসছে, কিন্তু খুব ধীর পায়, একটা মৃত প্রেতাত্মার মতো। অভ্রর গলা শুকিয়ে গেলেও ফ্যাঁস ফ্যাঁসে স্বরে চিৎকার করে উঠল, দিয়া, মীরা, তোরা কোথায়? কোথায় তোরা? অন্ধকারের গভীরে এক মুহূর্ত নীরবতা। তারপর দুটো নারী কণ্ঠস্বর একসাথে কর্কশভাবে চিৎকার করল। চিৎকারের শব্দে অভ্রর কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। হলঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত তাদের চিৎকার যেন প্রতিধ্বনিত হয়ে বাতাসে ভেসে বেড়াতে লাগল। অভ্র থরথর করে কেঁপে উঠল। কণ্ঠ দুটো দিয়া আর মীরারই, কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, একদমই নয়। হঠাৎ সামনে কোথা থেকে একটা মোমবাতি জ্বলে উঠল। অভ্র চমকে উঠল। আলোটা ঠিক ডাইনিং টেবিলের উপর বসানো রয়েছে। সেই আলোয় দেখা গেল মীরা চেয়ারের উপর দেওয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে। পা দুটো দুলছে, মুখে অদ্ভুত হাসি। দুটো চোখ সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই, কিন্তু দিয়া ওখানে নেই। অভ্র বুঝল এ মীরা তার বান্ধবী নয়, অন্য কেউ মীরার শরীরে প্রবেশ করেছে। কেউ মীরার ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে। মীরা, হ্যাঁ মীরা, মীরা, হ্যাঁ মীরা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? অভ্র মীরার দিকে এগোতেই মীরা চেয়ার ছেড়ে ছিটকে উঠে দাঁড়ালো। চেয়ারে একটা হাত দিয়ে মেরে পায়া দুটো ভেঙে দিল। অভ্র ভয়তে অনেকটা পিছিয়ে গেল। কি কি করছিস মীরা এগুলো? মীরা হঠাৎ তার দিকে এগিয়ে এসে ঠান্ডা সাঁড়াশির মতো হাত দিয়ে গলার টুঁটি চেপে ধরল। অভ্র এবারে শ্বাস নিতে না পেরে হাঁপাতে লাগলো। মীরার হাত অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না। অগত্যা টেবিলের উপরে রাখা কাঁচের ফুলদানি দিয়ে সে মীরাকে আঘাত করল। মীরা লুটিয়ে পড়ল মাটিতে। মোমবাতিটা দপ করে জ্বলে উঠে নিভে গেল। অভ্রর চারপাশে আবার কালো শূন্যতা। তবুও সে স্পষ্ট বুঝতে পারছে কেউ না, অনেকগুলো কেউ তাকে ঘিরে যেন দাঁড়িয়ে আছে। তাদের নিঃশ্বাস অস্বাভাবিক ঠান্ডা, আর একটা পচা ভ্যাপসা গন্ধ ক্রমাগত ভেসে আসছে। ঠিক তখন ওপরতলার সিঁড়িতে আবার সেই মেয়েলি হাসি শোনা গেল। পুরো বিল্ডিংটা মনে হলো কেঁপে উঠল। এবার আরো জোরে, আরো কাছে। হাসিটা যেন অন্ধকারের ভেতর চিরে
মাটিতে ধাক্কা দিল। অভ্র চোখ বন্ধ করে ফেলল। অন্ধকারের ভেতর নিজের বুকের শব্দ ছাড়া আর কিছু শুনতে পাচ্ছে না সে। হঠাৎ ধপ, কেউ তার কাঁধে হাত রাখল। অভ্র চেঁচিয়ে উঠে চমকে পিছনে ফিরে তাকালো। কে 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 কে? পিছনে তাকিয়ে সে সত্যি ভূত দেখল। তুহিন? কিন্তু তুহিনের মুখটা যেন ধুলোর মতো দেখাচ্ছে। কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ দুটো নেই, তার জায়গায় গভীর গর্ত। গলার চামড়া ভেদ করে হাড় আর শ্বাসনালী দেখা যাচ্ছে। It's too late. They want all of you. অভ্র ভয় পাবে না কষ্ট পাবে সেটাই বুঝতে পারল না, কারণ প্রিয় বন্ধুর এই অবস্থা দেখে সে যত না ভয় পেল তার থেকে বেশি কষ্টই পেল। এ কি হাল হয়েছে তুহিনের? এরকম কে করলো তুহিনকে? অভ্র এসব কিছু বুঝে উঠতে না উঠতেই হঠাৎ আলো জ্বলে উঠল পুরো বাংলোতে। আলো ফিরে আসতেই অভ্র দেখল ডাইনিং হলে রাখা অয়েল পেন্টিংয়ে সেই মেয়েটি নেই। ফুলের তোড়াটা পড়ে আছে মেঝেতে। দেওয়ালে টাটকা রক্তের দাগ। অভ্র পিছন দিকে তাকাতেই দেখল ডাইনিং টেবিলের পাশে মাটিতে মীরা চিত হয়ে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, বিভৎসভাবে সে তাকিয়ে আছে ছাদের সিলিংয়ের দিকে। ঠিক তার পাশেই তুহিনও একই রকম ভাবে পড়ে আছে। না, আর কোথাও অন্ধকার নেই, কোনো কর্কশ হাসিও নেই। অভ্র ছুটে মীরা আর তুহিনের পাশে গিয়ে পালস রেট আর ব্রিদিং কন্ডিশন চেক করল। না, কেউই আর জীবিত নেই। ইনফ্যাক্ট সে চেক করে বুঝতে পারল তুহিন অনেক আগেই মারা গেছে। এত ঘটনা পরস্পর ঘটে যাওয়ায় তার কোনো সেন্স অর্গান আর কাজ করতে চাইছে না। 6 জন এসেছিল একসাথে, তার মধ্যে 3 জন শেষ। এবার কি তবে বাকিদের পালা? সে ধপ করে মাটিতে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কতক্ষণ এভাবে কেটে গেছে অভ্র বুঝতে পারেনি। হঠাৎ তার দিয়ার কথা মনে পড়ল। সত্যি তো, দিয়া কোথায় গেল? কোন রকমের শরীরটাকে টেনে তুলে নিয়ে সে দিয়াকে খুঁজতে গেল। নিচতলার প্রত্যেকটা ঘর চেক করল। না, দিয়া কোথাও নেই। সে উপরতলার সিঁড়ির দিকে যাবে বলে পা বাড়াচ্ছিলই এমন সময় হঠাৎ রান্নাঘরের দিক থেকে কিছু আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। এবার আমরা সেই দৃশ্যে ফিরে যাব যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল। দিয়া দৌড়ে রান্নাঘর থেকে পালিয়ে যাওয়ার পরে অভ্র তার পিছনে দৌড়ালো। অবশেষে নিচতলার লম্বা করিডোরে দিয়াকে সে খুঁজে পেল। কি যেন বিড়বিড় করছে, কিন্তু দিয়ার কাছে যেতে গিয়েই অভ্র থমকে গেল। কারণ করিডোরের ঠিক ওপাশে এক মহিলার ছায়া মূর্তি। সাদা গাউন, অস্বাভাবিক লম্বা চুল। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো লাল, জ্বলন্ত কয়লার মতো। এলিজা মোরল্যান্ড, এ বাড়ির মালকিন, যে মরে গিয়েও এখনো মরতে রাজি নয়। বাড়ির প্রতিটি কোনায় কোনায় তার অশরীরী আত্মা বাস করছে এখনো। মহিলা হাত তুলতেই পুরো বাংলো কেঁপে উঠল। ছাদের কাঠ ভেঙে ঝরঝর করে ধুলো পড়ল। জানলার কাঁচ চিরচির শব্দ করে উঠল। এবার অভ্র এলিজার ঠান্ডা বরফ শীতল কণ্ঠ অস্পষ্টভাবে শুনতে পেল। No one lives until I decide. এবার অভ্র সত্যি খুব অসহায় বোধ করল, কারণ এবার তার মনে হচ্ছে আর সে পারবে না। এতক্ষণ স্নায়ুকে শক্ত করে যে অসম লড়াই সে এক অশরীরী আত্মার বিরুদ্ধে করেছে, সেটা হয়তো একতরফাই শেষ হয়ে যাবে। হঠাৎ এমন সময় বাইরে বিক্রমের গাড়ির হর্ন শোনা গেল। বিক্রম এসেছে তাহলে। যাক, অভ্র একটা ক্ষীণ আলোর দিশা খুঁজে পেল।
সে ভেবেছিল এটাই তার জীবনের শেষ রাত। কিন্তু না, ঈশ্বর হয়তো মুখ তুলে চেয়েছেন। অভ্র সোজা দরজার দিকে ছুটল, একবার শুধু পেছনে তাকাল। সেই নারী এখনো করিডোরে দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, লাল চোখ। ধরাম করে দরজাটা খোলার সাথে সাথেই বিক্রমের মুখোমুখি হলো সে। বিক্রম তাকে দেখে অবাক। কি হয়েছে তোর অভ্র? এরকম পাগলের মতো ছুটছিস কেন? সব বলবো পরে, আমাদের এখন এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু দিয়া, মীরা, তুহিন এরা সব কোথায়? অভ্র অনেক কিছু বলতে গিয়েও বলতে পারল না, শুধু কাঁপা কাঁপা গলায় বলল, তুই একটু আমার সাথে আয়, দিয়াকে আমি একা গিয়ে আনতে পারবো না। বিক্রম ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। অভ্র জোর করে তার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেল। দিয়া এখনো করিডোরের একটা প্রান্তে মাথা নিচু করে বসে বিড়বিড় করেই চলেছে। তার খিঁচুনি হচ্ছে। বিক্রম আর অভ্র সেখানে পৌঁছেই অভ্র এক ঝটকায় দিয়াকে কোলে করে তুলে নিল। এবার এলিজার মূর্তি খুব দ্রুত বিকট চিৎকার করতে করতে ওদের কাছে আসতে থাকলো হাওয়ায় ভেসে ভেসে। বিক্রম দেখেই পরিস্থিতি বুঝে গেল। সে অভ্রর দিকে তাকিয়ে বলল, এই, তুই দিয়াকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যা। কিন্তু তুই তুই যাবি না? আরে আমি গেলে হবে না, তুই দিয়াকে নিয়ে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরো। গাড়িটা নিয়ে যা, গ্রামের লোকেদের ডেকে আন। ততক্ষণ আমি এখানে রয়েছি। ততক্ষণ তুই বাঁচবি না বিক্রম, ততক্ষণ তুই বাঁচবি না। এলিসা তোকে মেরে ফেলবে, যেভাবে রণ, তুহিন আর মীরাকে মেরেছে। অভ্র, কথা বাড়াস না। যত লেট করবি তত ক্ষতি হবে। এলিজার মূর্তি মুহূর্তের মধ্যে এসে বিক্রমের উপর ঝাঁপিয়ে পড়ে। অভ্র পিছন ফিরে দিয়াকে কোলে করে তুলে নিয়ে সোজা দৌড় দেয়। দিয়াকে নিয়ে গাড়িতে উঠে সে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে। গাড়ি হাই স্পিডে পাহাড়ের রাস্তা ধরে। কিন্তু অভ্র গাড়ি চালানোর মতন অবস্থায় ছিল না। বিক্রমের জন্য তার মনটা হাহাকার করছিল। স্নায়ু অবশ হয়ে আসছিল আস্তে আস্তে। খানিকটা যাওয়ার পরে একটা পাথরে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে গেল। অভ্র আর দিয়া ভিতরে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের বেডে অভ্রর চোখ খুলল। সামনেই মাথা নিচু করে সজনী বসে আছে। অভ্র খুব কষ্টে মাথা তুলে সজনীকে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই সজনী বলল, কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তারবাবুকে ডাকবো? না, আমি ঠিক আছি। দিয়া কোথায়? সজনী চুপ করে রইল। অভ্র আবারও খুব কষ্ট করে জিজ্ঞেস করল, দিয়া কোথায়? দিয়া আইসিইউতে রয়েছে, ওর অবস্থা ক্রিটিক্যাল, কোমাতে রয়েছে। অভ্রর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার অভ্র সত্যিই ভেঙে পড়েছে, কারণ তার ভালোবাসা আজকে হাসপাতালের বেডে মরণের সাথে লড়াই করছে। অভ্রকে কাঁদতে দেখে সজনী বলল, বাবার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবাইকার কাছে। বাবা সবকিছু জানা সত্ত্বেও শুধুমাত্র মোটা টাকার লোভে তোমাদের ওই বাংলোটা ভাড়া দিয়েছিল। বাবা ভাবতেও পারেনি যে এরকম কোনো ঘটনা ঘটে যাবে। আর বিক্রম? আজ সকালে পুলিশ বাংলোতে গিয়ে দরজা ভেঙে 3টে ডেড বডি উদ্ধার করেছে। তুহিন, বিক্রম আর মীরা। বাবাকে ওরা নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, হয়তো অ্যারেস্টও করতে পারে। আর রনের ডেড বডি এই হাসপাতালের মর্গেই রয়েছে। অভ্রর যেন আর কিছুই শোনার নেই, কিছুই বলার নেই, আর কিছু করারও নেই। নিজেকে বড্ড অসহায় আর একা লাগলো অভ্র। সে পাশ ফিরে শুল। সজনী কোনো উত্তর না পেয়ে পাশ থেকে উঠে চলে গেল। এখন অনেক রাত। হাসপাতালের সমস্ত আলোই প্রায় বন্ধ। শুধু করিডোরগুলোতে নাইট ল্যাম্প জ্বলছে। অভ্র ঘুমোচ্ছিল ওষুধের ঘরে, কিন্তু কাছাকাছি কোথাও একটা আওয়াজ হলো। অভ্রর ঘুমটা ভেঙে গেল। তার নিজের কেবিনটাও অন্ধকার। একটু উঠে বসে দেখার চেষ্টা করল, কিছুই দেখতে পেল না। অগত্যা সে শুয়ে পড়ল। অসুস্থ শরীরে কিছুক্ষণ বাদে ঘুমিয়েও পড়ল।
আবারও যেন খসখস করে কিসের শব্দ হচ্ছে। এবারে খুব কাছাকাছি। অভ্র চোখ খুলল। তার নিজের কেবিনেও একটা নাইট ল্যাম্প জ্বলছে, কিন্তু তার আলো খুবই অস্পষ্ট। তবে করিডোরের লাইটটা তার থেকে একটু বেশি পাওয়ারের। সেই আলোতে সে দেখতে পেল ঘরের ঠিক দরজার কাছে 5টা ছায়ামূর্তি দাঁড়িয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অস্পষ্ট আলো হলেও এবার তার চিনতে অসুবিধা হলো না। বিক্রম, রণ, তুহিন, দিয়া আর মীরা। দিয়া কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, Come with us. Come with us. না, এবার আর অভ্র ভয় পেল না। পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ফেলল। শুনছিলেন লেখিকা পৃথা সাহার কলমে হাড় হিম করা ভূতের গল্প গেস্ট হাউস। গল্প পাঠে দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে পম্পা, প্রসন্না, বর্ণালী, দিগন্ত, তনয়, অরিত্র, প্রদ্যুৎ এবং পিয়ালি। গল্পের সূত্রধর আমি সৌরভ। প্রচ্ছদ, শব্দ সংযোজন এবং আবহে তরঙ্গ স্টুডিও। পরিচালনা ও পরিবেশনায় টিম প্রেতচরিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শীঘ্রই ফিরছি আরও এক হাড় হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেতচরিত, যেখানে আদিম ভয় পূর্ণ হয়।